নেক্সট টপিক হলো টাইপস অফ হিউম্যান ক্যারেক্টার্স, পেজ নাম্বার 231-এ টাইপস অফ হিউম্যান ক্যারেক্টার্স। ঠিক আছে, দু রকমের বেসিক্যালি হয়। প্রথমটা হচ্ছে অটোজোমাল। খুব মন দিয়ে এগুলো খুব বোঝার ব্যাপার আছে, কিন্তু খুব মন দিয়ে শুনতে হবে। একটা তো অটোজোমাল ক্যারেক্টার্স হতে পারে, আর আরেকটা হচ্ছে অটোজোমস, মানে কি নর্মাল যে বডি ক্রোমোজোম। অটোজোমস মানে কি নর্মাল বডি ক্রোমোজোম। 44টা ক্রোমোজোম কি অটোজোম, বাকি দুটো ক্রোমোজোম কি সেক্স ক্রোমোজোম। তো কটা হচ্ছে অটোজোমাল ক্যারেক্টার, বাকিগুলো হচ্ছে সেক্স লিঙ্কড ক্যারেক্টার্স। আমাদের বডিতে আমরা যা যা ক্যারেক্টার পাই সব কটার জন্য এক একটা জিন রেসপন্সিবল। আর এই জিনগুলো কোথায় থাকে? ক্রোমোজোমসের মধ্যে থাকে। These genes can be dominant or these genes can be recessive. ঠিক তো? অটোজোমাল ক্যারেক্টার্সগুলো যেগুলো এফেক্ট হয়, এই জিন্সগুলো অটোজোমে প্রেজেন্ট থাকে, সেক্স ক্রোমোজোম না। সেক্স ক্রোমোজোম কোনগুলো? মেয়েদের মধ্যে XX, ছেলেদের মধ্যে XY, এগুলোর সাথে লিঙ্কড থাকে না। বাদ বাকি যেগুলো অন্য ক্রোমোজোমে থাকলে সেগুলো অটোজোমাল ক্যারেক্টার হবে। অটোজোমাল ক্যারেক্টারের মধ্যে অটোজোমাল ডমিনেন্ট ক্যারেক্টার বলে একটা ক্যারেক্টার আছে। অটোজোমাল ডমিনেন্ট ক্যারেক্টার যেই জিনগুলো কন্ট্রোল করছে, ক্যারেক্টার তো জিনই কন্ট্রোল করে। অটোজোমাল ডমিনেন্ট ক্যারেক্টার কোন জিন কন্ট্রোল করে? ডমিনেন্ট জিন। অলওয়েজ সেই জিনগুলো কীরকম হবে? ডমিনেন্ট জিন। আর যদি ডমিনেন্ট হয়, সেই জিনগুলো যদি ডমিনেন্ট হয়, ধর ফর এক্সাম্পল অটোজোমাল ডমিনেন্ট ক্যারেক্টার যেমন এক ধরনের, আমি এক্সাম্পল যদি দিই, হান্টিংটনস ডিজিজ বলে একটা ডিজিজ আছে, হান্টিংটনস ডিজিজ বলে। সেই হান্টিংটন ডিজিজ কন্ট্রোল করছে একটা ডমিনেন্ট জিন। এবার যেহেতু সেই জিনটা ডমিনেন্ট, সে তো প্রত্যেকটা জেনারেশনে অ্যাপিয়ার করবে। বুঝতে পারছিস? ডমিনেন্ট কাকে বলে? যে রিসেসিভকে চাপা দিয়ে এক্সপ্রেস করে। ধর এই জিনটা ডমিনেন্ট, এই জিনটা রিসেসিভ। এই জিনটা ডমিনেন্ট মানে এই অ্যালিলটা কন্ট্রোল করছে ওই হান্টিংটন ডিজিজ, যেটার কথা বলছি আমি। ওই হান্টিংটন ডিজিজ তখনই হবে যখন তোর মধ্যে এই ডমিনেন্ট জিন আসবে। কেন? এটা ডমিনেন্ট ক্যারেক্টার। যদি ডিজিজটাই ডমিনেন্ট হয়, তার মানে ইট ইজ কন্ট্রোল বাই ডমিনেন্ট জিন। তো আমার মধ্যে যদি এই জিনটা থাকে, তাহলে কি হবে? আমার মধ্যে ডিজিজটা হয়ে যাবে। আর আমার মধ্যে যদি দুটোই ডমিনেন্ট ক্যারেক্টার থাকে, সে তো তাহলে ডিজিজটা হবেই। হোমোজাইগাস কন্ডিশন, এটা আমার ডিজিজ হবেই। আর এটা হেট্রোজাইগাস কন্ডিশন, এই ক্ষেত্রেও আমার ডিজিজ হবে। তাই প্রত্যেকটা জেনারেশনেই কিন্তু এই ডিজিজটা অ্যাপিয়ার করবে, এই ক্যারেক্টারটা এক্সপ্রেস হবে। আমার দাদুর মধ্যে যদি থাকে হান্টিংটনস জিনটা, তাহলে আমার ডমিনেন্ট জিনটা, তাহলে আমার বাবার মধ্যে আসতে বাধ্য। বাবার বাবা বা আমার পিসি, আমার দাদুর মধ্যে যদি থাকে, আমার বাবা বা আমার পিসির মধ্যে আসতে বাধ্য। সেই জেনারেশনে আসবে, তার নেক্সট জেনারেশন মানে আমি বা আমার কাজিন, তার মধ্যেও আসবে। বিকজ একটা জিন আসলেও তার হয়ে যাবে, দুটো জিন আসলেও তার হয়ে যাবে। ইট ডাজন্ট ম্যাটার। ঠিক আছে? তাহলে অটোজোমাল ডমিনেন্ট ক্যারেক্টারে কি লেখা আছে? These traits are controlled by dominant genes and appear regularly in every generation. They do not skip any generation because these characters are expressed in both homozygous and heterozygous conditions. এক্সাম্পল যেমন হান্টিংটনস কোরিয়া, অ্যাকন্ড্রোপ্লাসিয়া, টাইলসিস, পলিড্যাকটিলি, ব্র্যাকাইড্যাকটিলি আর অটোজোমাল ডমিনেন্ট ক্যারেক্টার্স। তাহলে অটোজোমাল ক্যারেক্টার্সের মধ্যে প্রথমটা ছিল কি? ডমিনেন্ট ক্যারেক্টার। নেক্সট চলে যাবো রিসেসিভ ক্যারেক্টারে। অটোজোমাল রিসেসিভ ক্যারেক্টার, শুধু রিসেসিভ ক্যারেক্টার না, অটোজোমাল রিসেসিভ ক্যারেক্টার। নাম থেকে বোঝা যাচ্ছে এই ক্যারেক্টারগুলো রিসেসিভ জিন কন্ট্রোল করছে। মানে যেই জিনটা শুধুমাত্র ডাবল থাকলে তবেই অ্যাপিয়ার করবে। ছোট আর যদি হয়, এই ছোট আরটা কি এইভাবে যদি হয়, তাহলে কি এ এক্সপ্রেস করতে পারবে না? বিকজ এ ডমিনেন্ট জিন আছে, একে চাপা দিয়ে দেবে। বাট যদি ছোট আরটাই দুবার থাকে, তখনই এটা এক্সপ্রেস হবে। ঠিক আছে? সো ইট মে স্কিপ সাম জেনারেশনস, হতে পারে। ঠিক আছে? যদি নর্মাল প্যারেন্টস হয়, নর্মাল প্যারেন্টস হলো, কিন্তু চিলড্রেন তাদের এফেক্টেড হয়ে যেতে পারে। তুই বলবি কি করে নর্মাল প্যারেন্টসের চিলড্রেন এফেক্টেড হয়ে যেতে পারে? ধর বাবার মধ্যে একটা নর্মাল জিন আছে আর একটা এফেক্টেড জিন আছে,
এটা অ্যাফেক্টেড জিন, এটা রিসেসিভ, কিন্তু এটা রিসেসিভ ক্যারেক্টার পড়ছি, তাই অ্যাফেক্টেড জিনটা অলওয়েজ রিসেসিভ। তো আমার বাবার কি অ্যাফেক্টেড হবে? ভালো করে বোঝ, আমার বাবা কি অ্যাফেক্টেড? আমার বাবা অ্যাফেক্টেড না, কারণ আমার বাবার মধ্যে এই ডমিনেন্ট জিনটা আছে যে একে চাপা দিয়ে দিচ্ছে, তাহলে বাবার রোগটা হবে না। ধর এটা আমি কালার ব্লাইন্ডের কথা বলছি, এটা কালার ব্লাইন্ড জিনটা হয়তো এর মধ্যে আছে, তাহলে কি আমার বাবা কালার ব্লাইন্ড? কালার ব্লাইন্ড কিন্তু অটোসোমাল রিসেসিভ ক্যারেক্টার নয়, ইটস আ রং এক্সাম্পল। অ্যালবিনিজম ধরে নে, অ্যালবিনিজম, অ্যালবিনিজম মানে পুরো বডি সাদা হয়ে যায়। তো ধর এটা অ্যালবিনিজমের অ্যালিল, আমার বাবার মধ্যে এই অ্যালিলটা আছে, এই অ্যালিলটা আছে, তাহলে আমার বাবা কি অ্যাফেক্টেড? না, বিকজ ডমিনেন্ট অ্যালিলটা আছে যে একে চাপা দিয়ে দিচ্ছে, তাহলে আমার বাবা কি নর্মাল, অ্যাফেক্টেড। আমার বাবার মধ্যে অ্যালবিনিজম নেই। ধর আমার মায়ের মধ্যে একটা নর্মাল জিন আছে, একটা এফেক্টেড জিন আছে, আমার মা কি অ্যাফেক্টেড? না, বিকজ অ্যাফেক্টেডটা রিসেসিভ অ্যালিলে আছে যেটা চাপা পড়ে আছে এই ডমিনেন্ট অ্যালিল দিয়ে, তাহলে আমার মাও নর্মাল। আমি যদি পুনেট স্কোয়ার আঁকি, এই হচ্ছে বাবার এলিল, এই হচ্ছে মায়ের এলিল, যদি আমি পুনেট স্কোয়ার আঁকি, দেখ কি হচ্ছে। এর মধ্যে একটাও এফেক্টেড অ্যালিল নেই, এর মধ্যে একটাও এফেক্টেড অ্যালিল নেই, এই পুরোপুরি নর্মাল। এর মধ্যে একটা এফেক্টেড অ্যালিল আছে, কিন্তু এখানে ডমিনেন্ট নর্মাল অ্যালিলও আছে একে চাপা দিয়ে দেওয়ার জন্য, তাই এই চাইল্ডটাও নর্মাল। এর মধ্যে একটা এফেক্টেড অ্যালিল আছে, কিন্তু ডমিনেন্ট অ্যালিল আছে একে চাপা দিয়ে দেওয়ার জন্য, এ নর্মাল, কিন্তু এর মধ্যে বেচারা দুটোই এফেক্টেড হয়ে গেছে, তাহলে এ কি হয়ে যাবে? এ অ্যালবিনিজমে ভুগবে। তাহলে প্যারেন্টসগুলো কিন্তু নর্মাল ছিল দুজনেই, হ্যাঁ একটা এফেক্টেড অ্যালিল ছিল, কিন্তু তারা অ্যালবিনিজমে ভুগছিল না, তারা নর্মাল প্যারেন্টস ছিল, কিন্তু ছেলে একটা 25% বাচ্চা কি হবে? অ্যালবিনিজম, সেটাই বইতে লেখা আছে। অটোসোমাল রিসেসিভ ক্যারেক্টারের আন্ডারে পয়েন্ট নাম্বার এটা দেখ কি লেখা আছে, অ্যাপিয়ারেন্স অফ অ্যাফেক্টেড চিলড্রেন ফ্রম নর্মাল প্যারেন্টস, নর্মাল প্যারেন্টস থেকে, কিন্তু নর্মাল প্যারেন্টসের ব্র্যাকেটে কি লেখা আছে দেখ, হেটেরোজাইগাস। নর্মাল প্যারেন্টসরা হোমোজাইগাস কি হেটেরোজাইগাস, মানে কি দুটো অ্যালিল আলাদা, তাহলে নর্মাল প্যারেন্টস থেকে অ্যাপিয়ারেন্স অফ অ্যাফেক্টেড চিলড্রেন, এটা থেকে কি বোঝা যায়? রিসেসিভ ক্যারেক্টার। রিসেসিভ ক্যারেক্টারটা কখন এক্সপ্রেস করতে পারলো? যখন দুটো একসাথে থাকলো, ঠিক আছে। আর কি লেখা আছে পয়েন্ট নাম্বার বি হচ্ছে, অল চিলড্রেন অফ অ্যাফেক্টেড প্যারেন্টস আর অলসো অ্যাফেক্টেড, যদি দুটো প্যারেন্টই অ্যাফেক্টেড হয় সব কটা ছেলে মেয়ে অ্যাফেক্টেড হবে। ধর বাবা অ্যাফেক্টেড হতো, তাহলে বাবার দুটো অ্যালিল কি হতো? এইটাও আর এ হতো, এইটাও আর এ হতো। ধর মাও অ্যাফেক্টেড, তাহলে মায়ের দুটো অ্যালিল কি হতো? এটা আর এ, এইটাও আর এ হতো, তাহলে সব কটা কীভাবে লিখতাম? আর এ আর এ, এটাও কি হতো? আর এ আর এ, এটাও কি হতো? তাহলে সব কটা ছেলে মেয়ে কি দেখছিস? অ্যাফেক্টেড, তাহলে অ্যাফেক্টেড প্যারেন্টসের সবসময় অ্যাফেক্টেড চিলড্রেনই হবে। নর্মাল প্যারেন্টসের 25% অ্যাফেক্টেড হবে, আর অ্যাফেক্টেড প্যারেন্টসের সব কটা বাচ্চা অ্যাফেক্টেড হবে। অটোসোমাল ক্যারেক্টার এইটুকু ছিল, একটা রিসেসিভ একটা ডমিনেন্ট। এবার আমি যাবো সেক্স লিঙ্ক ক্যারেক্টার। এটার ব্যাপারে আমি একটু অলরেডি বলে দিয়েছি যে কিভাবে কিছু কিছু প্রবলেম বা কিছু কিছু অ্যাফেক্টেড জিন সেক্স ক্রোমোজোমের সাথে আটকে থাকে, কিছু কিছু এক্স ক্রোমোজোমের সাথে আটকে থাকে, কিছু কিছু ওয়াই ক্রোমোজোমের সাথে আটকে থাকে। কিন্তু এক্স ক্রোমোজোমের সাথেও যেটা আটকে থাকে সেটা আবার ডমিনেন্ট হতে পারে বা রিসেসিভ হতে পারে, ঠিক আছে। তো প্রথমে এক্স নিয়ে কথা বলি। সেক্স লিঙ্ক ক্যারেক্টারের মধ্যে ফার্স্ট হচ্ছে ধর এক্স লিঙ্কড, কিন্তু এক্স লিঙ্ক প্রথমটা কি? এক্স লিঙ্ক ধর ডমিনেন্ট। এইগুলো জেনারেলি হিউম্যানের মধ্যে দেখা যায় না, এগুলো জেনারেলি হিউম্যানের মধ্যে দেখা যায় না, ডমিনেন্ট জিন হয়, মানে একটা এক্সেও যদি এইটা চলে আসে, একটা এক্সে যদি অ্যাফেক্টেড জিন চলে আসে সে অ্যাফেক্টেড হয়ে যাবে। তো এখনো পর্যন্ত হিউম্যানসের মধ্যে সেভাবে দেখা যায়নি। দেখা গেছে অনেক এক্স লিঙ্ক রিসেসিভ, এটার ব্যাপারে অলরেডি আমি বলেও দিয়েছি। এক্স লিঙ্ক রিসেসিভের ব্যাপারে একটা এক্সাম্পল অলরেডি আমি দিয়েও দিয়েছি। এক্স লিঙ্ক রিসেসিভ মানে হচ্ছে এক্সের সাথে অ্যাফেক্টেড জিন থাকবে কিন্তু সেটাকেই রিসেসিভ। রিসেসিভ মানে যদি এরকম দুটোই এরকম অ্যাফেক্টেড হয় তবেই সে এক্সপ্রেস করবে, কিন্তু যদি একটা নর্মাল হয় আর একটা এফেক্টেড হয় তাহলে সে এক্সপ্রেস করবে না, তাহলে মানুষটা কি হবে? নর্মালি হবে। তাহলে এক্স লিঙ্ক রিসেসিভ কি? জিনগুলো রিসেসিভ হয়, এক্স ক্রোমোজোমেই অলওয়েজ আটকে থাকে, আর এই রোগটা স্পেশালি ছেলেদের মধ্যে দেখা যায়। কেন মেয়েদের মধ্যে দেখা যায় না এটা বলেছি অলরেডি। ধর একটা মেয়ের কটা ক্রোমোজোম থাকে? এক্স ক্রোমোজোম দুখানা, একটা মেয়ের মধ্যে দুখানা এক্স ক্রোমোজোম থাকে।
ধর সেই মেয়েটা বাই চান্স নিজের বাবার থেকে বা নিজের মায়ের থেকে একটা এফেক্টেড অ্যালিল পেল, দুটো এফেক্টেড অ্যালিল পাওয়ার চান্স খুব কম, বুঝতে পেরেছিস? মানে বাবাও এফেক্টেড অ্যালিল দিয়ে দেবে, মাও এফেক্টেড অ্যালিল দিয়ে দেবে, সেটার চান্স কত? কম। এই অ্যালিলটার চান্স কত পাওয়ার? 50%। এই অ্যালিলটার পাওয়ার কত? 50%। তাহলে 50% চান্স আমার হওয়ার। দুটোই যদি ভুল হয়ে যায় তবেই কিন্তু আমার মধ্যে সেই রোগটা আসবে। আমার বডিতে কটা এক্স ক্রোমোজোম আছে? দুটো, কিন্তু আমার একটা এক্স ক্রোমোজোম অ্যাফেক্টেড, কিন্তু আমার মধ্যে সেই রোগটা কেন হবে না? এই রিসেসিভ, এই নর্মালটা ডমিনেন্ট, এই নর্মাল এক্স ক্রোমোজোমটা একে চাপা দিয়ে দেবে, আমার মধ্যে রোগটা হবে না। ঠিক আছে? তাহলে আমার মধ্যে কি কন্ডিশন হতে হবে রোগ হওয়ার জন্য? হোমোজাইগাস কন্ডিশন, দুটোই রিসেসিভ হতে হবে, তবে আমি হব ইল। কিন্তু ছেলেদের মধ্যে প্রবলেমটা কি হয়? ছেলেদের মধ্যে এই ধর মায়ের থেকে একটা এফেক্টেড অ্যালিল পেল, আর বাবার থেকে কি পাবে? বাবার থেকে তো অলওয়েজ ওয়াই পাবে, তবেই না ছেলে হবে। ছেলে কি করে হবে যদি বাবার থেকে ওয়াই না পায়? তো ছেলে বাবার থেকে ওয়াই পাবে, আর ওয়াই এর সাথে তো কোনোদিনই এরকম এফেক্টেড অ্যালিলটা থাকবে না, থাকলে এক্স এর সাথেই থাকবে। আর ধর এটা মায়ের থেকে পেয়েছে, এইখানে এটা যদিও রিসেসিভ, এখানেও কিন্তু এটা রিসেসিভ, কিন্তু এই রিসেসিভটাকে চাপা দেওয়ার জন্য কোনো ডমিনেন্ট অ্যালিল আছে? না, এটা কিন্তু ডমিনেন্ট অ্যালিল না, এর ডমিনেন্ট এ নয়, এর ডমিনেন্ট হতো নর্মাল এক্স। একে বলা হয় হোমোজাইগাসও বলবি না, হোমোজাইগাস মানে কি এইটা। হেটেরোজাইগাসও বলবি না, হেটেরোজাইগাস বলতে পারবি না, হেটেরোজাইগাস হচ্ছে এটা, একটা নর্মাল এক্স একটা অ্যাফেক্টেড এক্স, এটাকে হেটেরোজাইগাস বলে। এই কন্ডিশনটাকে যেখানে একটা অ্যাফেক্টেড অ্যালিল থাকে বাট আর একজন ডমিনেন্টও নয় ওকে চাপা দেওয়ার জন্য, তখন এটাকে বলা হয় হেমিজাইগাস। একটা অ্যাফেক্টেড অ্যালিল আর একটা এমন অ্যালিল যে ওকে চাপা দিতে পারবে না, ডমিনেন্ট নয়, এটা হেমিজাইগাস। তখন ছেলেটা কি হয়ে যাবে? অ্যাফেক্টেড হবে। ছেলেটার মধ্যে অ্যালবিনিজম বা অ্যালবিনিজম না, ছেলেটার মধ্যে হেমোফিলিয়া বা কালার ব্লাইন্ডনেস চলে আসবে, বিকজ দো দিস অ্যালিল ইজ রিসেসিভ দের ইজ নো ওয়ান প্রেজেন্ট টু মাস্ক ইট। ঠিক আছে? এটাকে ক্রিস ক্রস ইনহেরিটেন্সও বলে। এক্স লিঙ্কড রিসেসিভ ক্যারেক্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা ক্লাস 10-এও ছিল। ইনফ্যাক্ট আমি যে এবার প্রচুরবার লিখিয়েছি আমি এই আনসারটা ক্লাস 10-দের, এটা জেনেটিক্স চ্যাপ্টারে ছিল, যে ওয়াই ডু মেলস হ্যাভ আ হায়ার probability to be affected by color blindness or hemophilia, because hemophilia বা color blindness এর জিনটা এক্স লিঙ্কড। ছেলেরা যদি একটা অ্যাফেক্টেড এক্স পেয়ে যায় তাহলেই ওদের ডিজিজটা হয়ে যাবে। মেয়েদের অ্যাফেক্ট হওয়ার জন্য দুটোতেই আসতে হবে অ্যাফেক্টেড অ্যালিল, যেটা চান্স একটু কম। এতটা খুব খারাপ ভাগ্য হলে তবেই দুটো অ্যাফেক্টেড হয়ে যাবে, আর যদি একটা অ্যাফেক্টেড থাকে তাহলে আরেকজন থাকবে ওকে চাপা দিয়ে দেওয়ার জন্য। তাহলে এক্স লিঙ্কড রিসেসিভ ক্যারেক্টারে কি লেখা আছে? দ্য জিনস ফর সাচ ট্রেটস আর রিসেসিভ অ্যান্ড লোকেটেড অন এক্স ক্রোমোজোম। The character appears more often in males in hemizygous condition but rarely in females in homozygous condition. Affected males receive their detective gene from a carrier mother. এই যে আমার অ্যাফেক্টেড বেচারা মেল, এটা তো বাবার থেকে পেয়েছে, বাবার থেকেই তো ওয়াই পেতে পারে, মায়ের থেকে তো আর ওয়াই পাবে না। আর এই অ্যাফেক্টেড অ্যালিলটা কার থেকে পেয়েছে? এটা যদি বাবার থেকে পেয়ে থাকে তাহলে এটা কার থেকে পেয়েছে? মায়ের থেকে পেয়েছে। ঠিক আছে? আচ্ছা, affected males receive their defective gene from a carrier mother, মায়ের থেকে পেয়েছে, who may have an affected father. These exhibit skip generation inheritance or criss-cross inheritance. এটা এক এক সময় কি হয়? জেনারেশন স্কিপ করে করে দেখা যায়। এক্সাম্পল পড়ে নে, হেমোফিলিয়া, কালার ব্লাইন্ডনেস অ্যান্ড ডায়াবেটিস। তাহলে ডায়াবেটিস কিন্তু সেক্স লিঙ্কড ইলনেস, সেক্স লিঙ্কড ডিসঅর্ডার। ঠিক আছে? নেক্সট চলে যাবো ওয়াই লিঙ্কড ক্যারেক্টার্সে, মানে আমার যে ডিজিজড জিনটা বা আমার অ্যাফেক্টেড জিনটা কিসের সাথে আটকে থাকবে? ওয়াই। আচ্ছা, যদি ওয়াই লিঙ্ক ডিসঅর্ডার হয় সেই প্রবলেমটা কি কোনোদিন মেয়েদের হতে পারে? একটা অ্যাফেক্টেড জিন ওয়াই এর সাথে আটকে আছে, এই প্রবলেমটা কি মেয়েদের কোনোদিন আসতে পারে? না, বিকজ মেয়েদের অলওয়েজ এক্সএস ক্রোমোজোমই থাকে, ওয়াই ক্রোমোজোম তো মেয়েদের মধ্যে আসেই না, আর ওয়াই ক্রোমোজোম না আসলে এই অ্যাফেক্টেড জিনটা আসবেই না মেয়েদের মধ্যে। তাই ওয়াই লিঙ্ক ডিসঅর্ডার অলওয়েজ ছেলেদেরই হয়, ফাদার টু সান ফাদার টু সান ফাদার টু সান ক্যারি হতে থাকে। ঠিক আছে? তো সেটা বেশি কিছু লেখাও নেই ওয়াই লিঙ্ক ক্যারেক্টার্সের জন্য। জিনস ফর সাচ ট্রেটস আর লোকেটেড অন ওয়াই ক্রোমোজোম অ্যান্ড আর ট্রান্সমিটেড ফ্রম ফাদার টু সান। অল দ্য সানস অফ অ্যান অ্যাফেক্টেড পার্সন আর অ্যাফেক্টেড। যদি সান অ্যাফেক্টেড হয় তার ছেলে অ্যাফেক্টেড হবে, তার ছেলে অ্যাফেক্টেড হবে, এরকম হতেই থাকবে। বিকজ কি, বাবাদের তো একটাই ওয়াই ক্রোমোজোম আছে, সেটাই তো নিজের ছেলেকে পাঠাবে, সে আবার তার ছেলেকে ওই ওয়াইটাই পাঠাবে। তাই যদি প্রথম ওয়াইটাই অ্যাফেক্টেড হয় তাহলে প্রত্যেকটা ছেলে অ্যাফেক্টেড হতে 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 যাবে। ঠিক আছে?
ফিমেলস আর নট অ্যাফেক্টেড বাই সাচ অ্যাবনর্মাল ক্যারেক্টার্স বিকজ ফিমেলসরা ওয়াই ক্রোমোজোম পাই না। ওকে, সো উই আর ডান উইথ দিস। নেক্সট হচ্ছে হিউম্যান জেনেটিক ডিসঅর্ডার। হিউম্যান জেনেটিক ডিসঅর্ডার। ওকে, তো এইগুলো জিন রিলেটেড ডিসঅর্ডার বা মেন্ডেলিয়ান ডিসঅর্ডার বলা হয়। এগুলোকে মেন্ডেলিয়ান ডিসঅর্ডার বলা হয়। মেন্ডেলিয়ান ডিসঅর্ডার কোনগুলোকে বলা হয় না, যেগুলো আমরা পরে পড়বো, টার্নার্স, ক্লাইনফেল্টার্স, এগুলো যেগুলো পড়বো সেগুলো হচ্ছে মেন্ডেলিয়ান ডিসঅর্ডার হবে না। এগুলো ক্রোমোজোম রিলেটেড ডিসঅর্ডার বলা হয়। ক্রোমোজোম রিলেটেড ডিসঅর্ডারগুলোকে মেন্ডেলিয়ান ডিসঅর্ডার বলা হয় না, আর জিন রিলেটেড ডিসঅর্ডারগুলোকে মেন্ডেলিয়ান ডিসঅর্ডার বলা হয়। এগুলোকে একটু মনে রাখতে হবে, এগুলো বোঝার ব্যাপার আছে। বাই চান্স কোয়েশ্চেন এসে যেতে পারে কোনগুলোকে মেন্ডেলিয়ান ডিসঅর্ডার বলা হয়েছে, যেগুলো জিন রিলেটেড। ঠিক আছে, আচ্ছা। সো প্রথম জিন রিলেটেড, আমি এগুলো কিন্তু রিড করবো না, আমি পুরোপুরি নিজে বুঝিয়ে দেবো, নিজেরা রিড করবি, বিকজ এই পার্টে রিড করতে গেলে প্রচুর টাইম চলে যাবে। আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি, নিজেরা রিড করে নিবি। আচ্ছা, প্রথমটা হচ্ছে অটোজোমাল রিসেসিভ জিন ডিসঅর্ডার। অটোজোমাল রিসেসিভ মানে কোথায় থাকে? অটোজোমসে। অটোজোমস মানে নর্মাল যে 44 ক্রোমোজোমস আছে সেক্স ক্রোমোজোম ছাড়া, সেগুলো অটোজোমে থাকে। আর অটোজোমের মধ্যে কীরকম, ডমিনেন্ট না রিসেসিভ? রিসেসিভ জিন ডিসঅর্ডার। ঠিক আছে, প্রথম এক্সাম্পলটা নিয়ে আমি বোঝাবো। ফার্স্ট এক্সাম্পল ইজ থ্যালাসেমিয়া। ভেরি ইম্পর্ট্যান্ট, সিলেবাসে কিন্তু মেনশন করা আছে। থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া ইজ আ অটোজোমাল রিসেসিভ জিন ডিসঅর্ডার। অটোজোমাল বলে ও কোথায় প্রেজেন্ট থাকবে? অটোজোমসে, আর এতে প্রেজেন্ট থাকবে না, সেক্স ক্রোমোজোমে প্রেজেন্ট থাকবে না। অন্য ক্রোমোজোমে প্রেজেন্ট থাকবে মানে কীরকম হবে? সে 16th ক্রোমোজোমে প্রবলেম আছে, 11th ক্রোমোজোমে প্রবলেম আছে, তো এগুলো কি সেক্স ক্রোমোজোম? সেক্স ক্রোমোজোম শুধুমাত্র 45th ক্রোমোজোম আর 46th ক্রোমোজোম। তো এই প্রবলেমগুলো জেনারেলি 11th ক্রোমোজোম, 16th ক্রোমোজোম, এই ক্রোমোজোমগুলোতে দেখা যায়। প্রথমত থ্যালাসেমিয়া কি আগে বলে দিই, আর থ্যালাসেমিয়া কোন কোন জিনের জন্য হয়, কোন কোন জিন জেনারেলি, থ্যালাসেমিয়া তো একটা ডিসঅর্ডার, তো সেই ডিসঅর্ডারগুলো কেন হচ্ছে, কোন জিন ম্যালফাংশন করছে যার জন্য থ্যালাসেমিয়া রোগটা হচ্ছে। থ্যালাসেমিয়া ইজ বেসিক্যালি আ ব্লাড ডিসঅর্ডার। ব্লাড ডিসঅর্ডার মানে, ব্লাড ডিসঅর্ডার মানে কি? মানে হচ্ছে বডিতে আমাদের ব্লাডে যে আরবিসি আছে, রেড ব্লাড সেল, রেড ব্লাড সেলের মধ্যে বসে থাকে হেমোগ্লোবিন, আর হেমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন ক্যারি করা। থ্যালাসেমিয়াতে হেমোগ্লোবিনটা ডিফেক্টিভ হয়ে যায়। হেমোগ্লোবিন ডিফেক্টিভ হয়ে গেলে বডিতে ইনাফ অক্সিজেন যায় না। বোঝা গেছে? বডিতে ইনাফ অক্সিজেন যায় না, আর অক্সিজেন না গেলে এই প্রবলেমটা হয়। অক্সিজেন না গেলে যা হয় আর কি, অক্সিজেন না গেলে অবভিয়াসলি বডি ভুগবে। আচ্ছা, তো কেন হয় থ্যালাসেমিয়া? যে একটা যে জিন আছে, যেই জিনটা নর্মাল জিন, এই যে নর্মাল একটা জিন আছে, সেই নর্মাল জিনটা কিসের জন্য রেসপন্সিবল? সেই নর্মাল জিনটা রেসপন্সিবল ফর প্রোডাকশন অফ নর্মাল হেমোগ্লোবিন। বডিতে তো অনেকই জিন আছে, কোনো না কোনো কাজ করছে, তো একটা নর্মাল জিন আছে আমার বডিতে যেটা রেসপন্সিবল ফর দ্য প্রোডাকশন অফ হেমোগ্লোবিন। ঠিক আছে, আচ্ছা, এই জিনটা এক এক সময় কী হয়ে যায়? মিউটেশন হয়ে যায়। মিউটেশন তো অনেক ধরনের, পড়লি তো, ডিলিশন হয়ে যেতে পারে, ইনভার্সন হয়ে যেতে পারে, ট্রান্সলোকেশন হয়ে যেতে পারে, হতে পারে কি না, পার্টিকুলার জিন ডিলিট হয়ে যায় এক এক সময়, তো এইগুলি হচ্ছে মিউটেশন। মিউটেশনটা কীভাবে হতে পারে? ডিলিশন হয়ে যায়, জেনারেলি পুরোপুরি লসই হয়ে যায়, ওটা জিনটা কী হয়ে যায়? ডিলিটই হয়ে যায়। এই জিনটা ডিলিট হয়ে গেলে কি হবে? প্রোডাকশন অফ হেমোগ্লোবিন এফেক্ট হবে, প্রোডাকশন অফ হেমোগ্লোবিন এফেক্ট হবে। আচ্ছা, হেমোগ্লোবিন কী দিয়ে বানানো? হেম পার্টটা হচ্ছে আয়রন, ওই জন্য আয়রন ট্যাবলেটস খেতে বলে যাদের হেমোগ্লোবিন কম। হেম মানে আয়রন, আর গ্লোবিন হচ্ছে এক ধরনের প্রোটিন। হেমোগ্লোবিন প্রবলেমটা যাদের থাকে তাদের গ্লোবিন, এই প্রোটিনটা খুব কম সিনথেসাইজ হয়। ঠিক আছে, এবার চলে যাবো হেমোগ্লোবিনের স্ট্রাকচারে। যদি কিছু না বুঝিস ভিডিওটা আবার শুনে নিবি, ঠিক আছে? হেমোগ্লোবিনের স্ট্রাকচারে একটু চলে যাই। হেমোগ্লোবিন যদি আমি স্ট্রাকচারটা দেখি, 4টে চেন দিয়ে বানানো, 4টে এরকম চেন থাকে, প্রোটিন চেন। কিসের চেন? এই গ্লোবিন, এই গ্লোবিন নামক প্রোটিনের চেন থাকে। কটা? 4টে। 2টো আলফা চেন থাকে আর 2টো বিটা চেন থাকে। তাহলে কটা চেন হলো? 4টে চেন হলো।
দুটো আলফা গ্লোবিন চেন, দুটোই কিন্তু গ্লোবিন প্রোটিন, আলফা চেন মানে আলফা গ্লোবিন প্রোটিন আর কি, আলফা গ্লোবিন চেন আর দুটো বিটা গ্লোবিন চেন, ঠিক আছে। আচ্ছা এগুলো প্রোটিন, তো চেনগুলো কী দিয়ে বানানো, এগুলো কিসের চেন, প্রোটিনের চেন, এই চেনটাও কিসের চেন, প্রোটিনের চেন। আর প্রোটিন বানাবার জন্য কে দায়ী, কোনো না কোনো জিন দায়ী, কোনো না কোনো জিন কোড করছে, প্রোটিনটা বানাচ্ছে না, জিন কিন্তু প্রোটিন বানায় না, জিনটা কোড করছে বা অর্ডার করছে বা কন্ট্রোল করছে। তো এই চারটে প্রোটিন প্রোডাকশনের জন্য দুটো নিশ্চয়ই কিছু না কিছু জিন দায়ী, ইয়েস অবশ্যই জিন দায়ী। এই দুটো আলফা চেন প্রোডাকশনের জন্য দুটো আলফা জিন দায়ী, আলফা গ্লোবিন জিন এক ধরনের, যেটাকে বলা হয় HbA1, এ দিয়ে আলফা মনে রাখতে পারিস, হেমোগ্লোবিন আলফা 1 মনে রাখতে পারিস। আর একটা আলফা গ্লোবিন জিন, কটা আলফা চেন আছে, দুটো আলফা চেন আছে, দুটো আলফা চেন কে কোড করছে, দুটো আলফা গ্লোবিন জিন, একটা HbA1 একটা HbA2। আর দুটো বিটা চেন একটাই বিটা গ্লোবিন জিন কন্ট্রোল করছে, এখানে দুটো বিটা গ্লোবিন জিন নেই, একটাই বিটা, এখানে দুটো আলফা গ্লোবিন জিন বাট এখানে একটাই বিটা গ্লোবিন জিন কন্ট্রোল করছে, যার নাম HBB, এই জিনগুলোর নাম। বোঝাতে পেরেছি হোপফুলি, ঠিক আছে। যদি আমার জিনটা মিউটেন্ট হয়, জিন কটা আছে দেখ, একটা জিন, দুটো জিন, তিনটে জিন কন্ট্রোল করছে একটা হেমোগ্লোবিন, নর্মাল হেমোগ্লোবিন প্রডিউস করার জন্য তিনখানা জিন রেসপন্সিবল, ঠিক আছে। এবার জিন মিউটেশন যে কোনো জায়গায় হতে পারে, এই জিনটাতে মিউটেশন হতে পারে তাহলে এই ম্যালফাংশন করবে, এই জিনটাতে মিউটেশন হতে পারে তাহলে এই আলফা চেনটা প্রোটিন হয়, এই আলফা চেন হবে না, আর এই বিটা গ্লোবিন চেন জিনে যদি মিউটেশন হয় বিটা চেন প্রোডাকশন হবে না, বেসিক্যালি হেমোগ্লোবিনের স্ট্রাকচারটাই পুরোপুরি ম্যালফাংশন করবে, ঠিক আছে। যদি বাই চান্স এই আলফা গ্লোবিন জিনটাতে যদি কোনো প্রবলেম হয়, যদি আলফা গ্লোবিন চেনে যদি কোনো প্রবলেম হয়, তাহলে আলফা চেনটা সিক্রিট হবে না, তাহলে আলফা প্রোটিন চেনটা সিক্রিট হবে না, ঠিক আছে। এটা যদি সিক্রিট না হয় তাহলে এটা বেশি সিক্রিট হয়ে যাবে, এটার অ্যাবসেন্সে বিটা চেনটা বেশি সিক্রিট হয়ে যাবে, বেশি সিক্রিট না যদি হয়ে যায় বডির তো অত লাগবে না, তাহলে শরীরে ইনসলিউবল হয়ে ব্লাডে ঘুরতে থাকবে, অত তো লাগবে না ব্লাডে, ইনসলিউবল হয়ে ঘুরতে থাকবে, যেই ইনসলিউবল হয়ে এই বিটা চেনটা ঘুরতে থাকবে এক একটা আরবিসির মধ্যে গিয়ে আটকে গিয়ে আরবিসিগুলোকে ক্লগ করে দেবে, ড্যামেজ করে দেবে আরবিসিগুলোকে। আরবিসি ড্যামেজ করা মানেই, রেড ব্লাড সেল ড্যামেজ করা মানেই বডিতে অ্যানিমিয়া হয়ে যাবে। বোঝাতে পেরেছি? এই হচ্ছে থ্যালাসেমিয়ার এফেক্ট, মানে থ্যালাসেমিয়া হয় কেন, হেমোগ্লোবিন অ্যাফেক্ট হয় বলে। হেমোগ্লোবিন কেন অ্যাফেক্ট হয়, এই যে তিনটে জিন আছে এই তিনটে জিনের মধ্যে কোনো না কোনো জিন অ্যাফেক্ট হয়ে যায়, এটা যদি এফেক্ট হয় এ কম সিক্রিট হবে, এ বেশি হয়ে যাবে, ক্লক এফেক্ট করবে আরবিসিকে, এ যদি কমে যায় তাহলে এ বেশি প্রডিউস হয়ে যাবে, এ এফেক্ট করবে আরবিসিকে, ঠিক আছে। আমি যেটা বললাম আলাদা করে বলে দিই, কত রকমের থ্যালাসেমিয়া হয়। প্রথমটা হচ্ছে ধর আলফা থ্যালাসেমিয়া। আলফা থ্যালাসেমিয়া কাকে বলবি? আলফা থ্যালাসেমিয়া হচ্ছে মিউটেশনটা কোথায় থাকবে, আইদার HbA1 বা HbA2, ঠিক আছে। এখানেও হতে পারে মিউটেশন, এখানেও মিউটেশন হতে পারে, বা দুটোতে একসাথে মিউটেশন হয়ে যেতে পারে। আর এই যে দুটো জিন আছে না, এই দুটো জিন অনেকটা ক্লোজ লিঙ্কড জিন বলতে পারিস। বলে মনে আছে, ক্লোজ যেই জিনগুলো ক্লোজ থাকে সেই জিনগুলোকে লিঙ্কড জিন বলা হয়। তো ধর এটা আচ্ছা, বাই দ্য ওয়ে আলফা জিনগুলো, এই যে আলফা জিনগুলো আছে না গ্লোবিন জিন, এগুলো 16th ক্রোমোজোমে থাকে। 16th ক্রোমোজোমে কীরকমভাবে থাকে, HbA1টা ধর এইখানে, HbA2টা খুব কাছাকাছি, তাহলে বলতে পারিস কি ক্লোজলি লিঙ্কড জিনস, ঠিক আছে। এবার ধর যে কোনো জিনে মিউটেশন হয়ে গেল, মিউটেশন হয়ে যাওয়ার পর আলফা চেনটা কী হবে, কম সিক্রিট হবে, যার জন্য এক্সেস অফ বিটা চেন হয়ে যাবে। এক্সেস অফ বিটা চেন হয়ে গেলে টেট্রামার ফর্ম করবে, HbH এর টেট্রামার ফর্ম করবে, টেট্রামার মানে এক রকমের স্ট্রাকচার ফর্ম করবে আরবিসির মধ্যে, যার জন্য অক্সিজেন আর ক্যারি করতে পারবে না, বা অক্সিজেন
কি বলবো, অক্সিজেনটা যদি ঢুকেও থাকে অক্সিজেনটা ঠিক করে ডিস্ট্রিবিউট করতে পারবে না। ঠিক আছে, ওকে। নেক্সট চলে যাবো বিটা থ্যালাসেমিয়াতে। বিটা থ্যালাসেমিয়াতে চলে যাব। বিটা থ্যালাসেমিয়াতে বুঝতেই পারছিস এইচবিবি জিনটা উইচ ইজ রেসপন্সিবল ফর দ্য প্রোডাকশন অফ বিটা চেন, সেইটা মিউটেশন হয়ে যায়, ডিলিট হয়ে যায়। আর এই জিনটা কোন ক্রোমোজোমে প্রেজেন্ট? এটা 11th ক্রোমোজোমে প্রেজেন্ট। 11th ক্রোমোজোমে কোনো একটা জায়গায় এই এইচবিবি নামক জিনটা প্রেজেন্ট। এর মধ্যে মিউটেশন হয়ে যায়, ডিলিট হয়ে যায়। ঠিক আছে, তো এইটা ডিলিট হয়ে গেলে কি হবে, আলফা চেনটা বেশি সিক্রিট হয়ে যাবে। এক্সেস হয়ে গেলে টেট্রামার ফর্ম করে না, যেমন এ এক্সেস হয়ে গেলে টেট্রামার ফর্ম করে, এই যে বিটা যখন এক্সেস হয়ে টেট্রামার ফর্ম করে, আলফা বেশি হলে টেট্রামার ফর্ম করে না। কিন্তু কি হয়, এক্সেস আলফা চেনগুলো আরবিসির সাথে আটকে যায়, আরবিসির গায়ে গায়ে, আরবিসির মেমব্রেনে এরকমভাবে আটকে যায়, আটকে গিয়ে ডেলা ডেলা ফর্ম করে, ডেলা ডেলা অ্যাগ্রিগেট ফর্ম করে, আর সিভিয়ার অ্যানিমিয়া করে দেয়। ঠিক আছে, আচ্ছা এই যে বিটা থ্যালাসেমিয়া এটা দু ধরনের হতে পারে। হালকা হতে পারে যদি হেটেরোজাইগাস হয়, যদি একটা জিনের কটা অ্যালিল হয়, দুটো অ্যালিল, ঠিক তো, একটা জিনের দুটো অ্যালিল হয়। যদি একটা বাচ্চা দুটোই অ্যাফেক্টেড অ্যালিল পায়, মানে এইচবিবি জিনটার অ্যাফেক্টেড অ্যালিল মায়ের থেকেও পেলো, এইচবিবি জিনটার অ্যাফেক্টেড অ্যালিল বাবার থেকেও পেলো, তাহলে তো তার পুরো সাংঘাতিক বিটা থ্যালাসেমিয়া হবে। সেটাকে বলা হয় বিটা থ্যালাসেমিয়া মেজর, মানে সাংঘাতিক বিটা থ্যালাসেমিয়া। এরা বাঁচে না, এরা জেনারেলি বাঁচে না। কিন্তু ধর ও দুটো অ্যালিলের মধ্যে একটা অ্যাফেক্টেড অ্যালিল পেলো, ধর যে কোনো একটা প্যারেন্ট থেকে একটা অ্যাফেক্টেড পেলো, একটা নর্মাল অ্যালিল পেলো, একটা ওর অ্যালিল ও ঠিকঠাক কাজ করছে, তাহলে সেটাকে বলা হবে বিটা থ্যালাসেমিয়া মাইনর, ওর হালকা অ্যানিমিয়া হবে। আই হোপ আই এম ক্লিয়ার। ঠিক আছে, নেক্সট হচ্ছে ডেল্টা থ্যালাসেমিয়া। ডেল্টা থ্যালাসেমিয়া মানে কি, ডেল্টা চেনটা জেনারেলি থাকে না। হিমোগ্লোবিনে জেনারেলি কটা চেন আছে, আলফা চেন দুখানা, বিটা চেন দুখানা। কিছু কিছু অ্যাডাল্টের মধ্যে আলফা আর ডেল্টা চেন দেখা যায়, আলফা আর বিটা চেন না দেখা গিয়ে আলফা আর ডেল্টা চেন দেখা যায়। আর ডেল্টা থ্যালাসেমিয়া মানে ডেল্টা চেন যেই জিনটা দিয়ে কন্ট্রোল হয়, যেমন বিটা চেন কোন জিনে কন্ট্রোল হচ্ছে, এইচবিবি, ডেল্টা চেন যেই জিনটাতে কন্ট্রোল হয় সেই জিনটা মিউটেটেড হয়, যার জন্য ডেল্টা চেন সিনথেসিসটা হয় না। ডেল্টা চেন সিনথেসিস না হয়ে গিয়ে তাহলে কোনটায় বেশি সিনথেসিস হবে, আলফা, বিকজ ওদের বডির মধ্যে আছে আলফা আর ডেল্টা জিন। তো ডেল্টা জিনে যদি মিউটেশন হয় তাহলে এটা তো হবে না সিনথেসিস, আলফা চেন বেশি সিনথেসিস হয়ে যাবে, তাহলে তাদের কি হবে, আলফা থ্যালাসেমিয়া। ঠিক আছে, সরি আলফা থ্যালাসেমিয়া বলছি, ডেল্টা থ্যালাসেমিয়া, আলফা থ্যালাসেমিয়া হবে না। আলফা চেন বেশি সিনথেসিস হবে, কিন্তু মিউটেশন কার মধ্যে হয়েছে, ডেল্টা জিনে, তাহলে কি হবে, ডেল্টা থ্যালাসেমিয়া। ঠিক আছে, নেক্সট টপিক হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া। সিকেল সেল অ্যানিমিয়াটা অনেকটা একটুখানি বলা হয়েছিল, আগেও বলেছি। সিকেল সেল অ্যানিমিয়া সেই কোডমিনেন্সে পড়েছিলাম, মনে আছে, কোডমিনেন্সে সিকেল সেল অ্যানিমিয়া একটু বুঝিয়েছিলাম। এখানে অনেকটা ডিটেলসে আছেন। সিকেল সেল অ্যানিমিয়া ইজ এ ভেরি ইম্পর্টেন্ট টপিক, খুব মন দিয়ে বুঝতে হবে। ঠিক আছে, সিকেল সেল অ্যানিমিয়ার জন্য যেই দুটো অ্যালিল থাকে, ধর একটা অ্যাফেক্টেড অ্যালিল আর একটা নর্মাল হেমোগ্লোবিন অ্যালিল। সিকেল সেল অ্যানিমিয়াতেও তো হেমোগ্লোবিনই অ্যাফেক্টেড হয়, তাই না? তো ধর একটা অ্যাফেক্টেড অ্যালিল, মিউটেন্ট অ্যালিল যেটাকে বলা যায়, মিউটেশন হয়ে গিয়ে সেটাকে মিউটেন্ট অ্যালিল বলা হবে, আর একটা ধর নর্মাল অ্যালিল হবে। তো দুটো যদি একসাথে প্রেজেন্ট থাকে কি হবে, দুটোই এক্সপ্রেস করবে, ওই জন্য সেটাকে কি বলা হতো, কোডমিনেন্স। দুটোই যদি এক্সপ্রেস করে তাহলে তোর মাঝামাঝি কন্ডিশন হবে, না তুই পুরোপুরি ফ্রি অফ অ্যানিমিয়া হবি আর না তোর পুরোপুরি ডেঞ্জারাস অ্যানিমিয়া হবে, তোর মাঝামাঝি একটু হালকা হালকা অ্যানিমিয়া থাকবে। ঠিক আছে, তো হয় কেন এটা, তোর যে নর্মাল হেমোগ্লোবিন জিন আছে 11th ক্রোমোজোমে প্রেজেন্ট, 11th ক্রোমোজোমে, এক্ষুনি পড়ালাম হেমোগ্লোবিন জিনের ব্যাপারে, কোথায় প্রেজেন্ট, 11th ক্রোমোজোমে প্রেজেন্ট। 11th ক্রোমোজোমে নর্মাল হেমোগ্লোবিন জিন আছে, ধর এখানে একটা নর্মাল হেমোগ্লোবিন জিনকে এইভাবে ডিনোট করা হয়,
ঠিক আছে? বাই চান্স এই জিনটাতে কোনো মিউটেশন হয়ে গেল, তখন তুই কীভাবে লিখবি? মিউটেশন হয়ে যাওয়ার পর এইভাবে লিখবি। এস কেন লেখা হয়? বিকজ এটার জন্য এই অক্সিজেন যখন ঠিক করে ক্যারি করতে পারে না, হেমোগ্লোবিন যখন ঠিকঠাক অক্সিজেন ক্যারি করতে পারে না, তখন তুই এভাবে লিখবি। কেন এস লিখবি? বিকজ যখনই লো অক্সিজেন পাবে তখন আরবিসিগুলো কীরকম হয়ে যাবে? এরকম ন্যারো হয়ে যাবে, এটাকে বলা হয় সিকেল শেপড। সিকেল শেপড হয়ে যাবে, আর সব একসাথে এরকম জটলা পাকিয়ে যায়, ব্লাডের মধ্যে এরকম জটলা পাকিয়ে যায়, আর ব্লাড ভেসেলসের মধ্যে এরকম জটলা পাকিয়ে গেলে কী হবে? এখানে একটা এরকম ক্লট হয়ে যাবে, আর ক্লট হয়ে গেলে কি হবে? ভালো করে ব্লাড যেতে পারবে না, অ্যানিমিয়া হয়ে যাবে, বিকজ হেমোগ্লোবিন বেশি নেই, তো ঠিক মানে ভালো হেমোগ্লোবিন নেই, ঠিক করে অক্সিজেন ক্যারি হবে না, তো তোর সিভিয়ার অ্যানিমিয়া হয়ে যাবে, আর তোর এসেনশিয়াল যে বডি অর্গ্যানগুলো আছে সেগুলো অ্যাফেক্টেড হবে। ঠিক আছে? এবার তোকে আসতে হবে ডিটেলসে যে এটা কেন হয়, আমার এটা থেকে এটা হয় কেন, আমি সিকেল সেল অ্যানিমিয়া আমার হয়ই কেন, একবারে বুঝিয়ে দেবো, মন দিয়ে শুনবি। ঠিক আছে? হেমোগ্লোবিনের আমি কি বলেছি, কটা প্রোটিন চেন আছে? 4টে। হেম মানে আয়রন, গ্লোবিন মানে প্রোটিন, তো এই গ্লোবিন নিয়েই আমরা কথা বলছি, হেম নিয়ে আমাদের কোনো কথা নেই। এই গ্লোবিন পার্টটা কীরকম ধরনের হয়? 4টে গ্লোবিন চেন হয়, 2টো আলফা চেন হয় আর 2টো বিটা চেন হয়। কিসের চেন এগুলো হয়? বাই দ্য ওয়ে, পলিপেপটাইড, প্রোটিনের চেন হয়, তাই তো। আর পলিপেপটাইড কী দিয়ে বানানো বলেছি আগে? পলিপেপটাইড পেপটাইড দিয়ে বানানো, পেপটাইড কী দিয়ে বানানো? অ্যামিনো অ্যাসিড। আচ্ছা, প্রোটিন যে বলছি, গ্লোবিন তো একটা প্রোটিন, আর প্রোটিন কী দিয়ে বানানো? এটা তো খুব নর্মাল জিনিস, প্রোটিন অ্যামিনো অ্যাসিড দিয়ে বানানো, বায়োমলিকিউলসে পড়েছিস ক্লাস 11-এ কত ডিটেলসে, যে প্রোটিন অ্যামিনো অ্যাসিড দিয়ে বানানো। সো ইফ দিস ইজ আ প্রোটিন অ্যান্ড ইফ দিস আর প্রোটিন চেনস, অবভিয়াসলি দে আর মেড অফ হোয়াট? দে আর মেড অফ অ্যামিনো অ্যাসিড। ঠিক আছে? এবার একটা পার্টিকুলার, আচ্ছা এটা হচ্ছে তোর নর্মাল হেমোগ্লোবিন, আর ধর আমি একটা নিলাম অ্যাফেক্টেড হেমোগ্লোবিন, এটা ধর আমার অ্যাফেক্টেড হেমোগ্লোবিন। তো অ্যাফেক্টেড হেমোগ্লোবিন হোক আর যাই হোক, চেন তো সেই অতগুলোই থাকবে, এখানে আলফা চেন, এখানেও আলফা চেন, এখানে বিটা চেন, এখানে বিটা চেন। নর্মাল হেমোগ্লোবিনের যে কোনো একটা বিটা চেনে, বিটা চেন মানে কি, কিসের চেন? পেপটাইডের চেন। আর পেপটাইড কী দিয়ে বানানো? অ্যামিনো অ্যাসিড দিয়ে বানানো। তাহলে এগুলো সবকটা, এই চেনটা কী দিয়ে বানানো? অ্যামিনো অ্যাসিড দিয়ে। 1 2 3 4 5 6, 6th অ্যামিনো অ্যাসিড, একটা বিটা চেনে 6th অ্যামিনো অ্যাসিড। এটা নর্মাল হেমোগ্লোবিনের কথা বলছি। নর্মাল হেমোগ্লোবিনে একটা বিটা চেনে 6th অ্যামিনো অ্যাসিড হচ্ছে কি? গ্লুটামিক অ্যাসিড। সেই সেম বিটা চেনে অ্যাফেক্টেড হেমোগ্লোবিনে যে 6th অ্যামিনো অ্যাসিডটা, সেটা গ্লুটামিক অ্যাসিডের জায়গায় চলে আসে কি? ভ্যালিন চলে আসে, ভ্যালিন চলে আসে। এটা আসার জন্য কি হয়? যখনই ব্লাডে অক্সিজেন ডেফিসিয়েন্সি হবে, ধর আমি তোর মুখটা চেপে ধরে নিয়েছি, তো তুই আর নিঃশ্বাস নিতে পারছিস না, তোর বডিতে অক্সিজেন যাচ্ছে না, তো যখনই তোর বডিতে অক্সিজেন ডেফিসিয়েন্সি হবে, এই ভ্যালিনটা নিজের কুকর্ম শুরু করবে। কি করবে ভ্যালিনটা? ভ্যালিনটা আশেপাশে যে গ্লোবিন মলিকিউলসগুলো আছে, এখানে একটা গ্লোবিন চেন আছে, এখানে একটা গ্লোবিন চেন আছে, এখানে একটা গ্লোবিন চেন আছে, ও কি করবে? আশেপাশে নেবারিং গ্লোবিন চেনগুলোর সাথে কি করবে? মারামারি করে বসে যাবে, বন্ড ফর্ম করবে, হাইড্রোফোবিক বন্ডস ফর্ম করবে। হাইড্রোফোবিক মানে যে জলকে ভয় পায় সেটাকে হাইড্রোফোবিক। তো হাইড্রোফোবিক বন্ডস ফর্ম করবে, হাইড্রোফোবিক বন্ডস ফর্ম করে এই হেমোগ্লোবিনের মলিকিউলগুলোকে নষ্ট করে দেবে। এই যে হেমোগ্লোবিন অ্যাফেক্টেড মলিকিউলকে কীভাবে লেখে? HbS। তো এই হেমোগ্লোবিন অ্যাফেক্টেড মলিকিউলগুলোকে পুরো ডিস্টর্ট করে দেবে, মানে মলিকিউলগুলোর পুরো শেপই পাল্টে দেবে। আর যদি শেপ পাল্টে দেয়, ওর অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি এমনিই কমে যাবে। বোঝা গেছে? তাহলে কি হয়? অ্যাফেক্টেড হেমোগ্লোবিনে গ্লুটামিক অ্যাসিডের জায়গায় ভ্যালিন চলে আসে। ঠিক আছে? এবার আমার যে দুটো প্যারেন্ট আছে, ধর একটা প্যারেন্টের যে দুটো অ্যালিল আছে হেমোগ্লোবিন, সব কিছুর একটা জিনের জন্য দুটো অ্যালিল, ওই জন্য আমি দুটো দুটো করে লিখছি। তো ধর আমার একটা প্যারেন্টের দুটো অ্যালিলই কি? নর্মাল। এ মানে কি? নর্মাল। তাহলে আমার একটা প্যারেন্ট কি? হোমোজাইগাস ডমিনেন্ট।
হোমোজাইগাস ডমিনেন্ট তো, ঠিক কি না? আর আমি যদি বলি কারোর মধ্যে, আমার একটা প্যারেন্টের মধ্যে HbA আছে, HbS আছে, তাহলে এটাকে কি বলা হবে মনে আছে? কো ডমিনেন্ট। কেন? দুজনেই ডমিনেন্ট অ্যালিল সেটা বলছি না, বাট দুজনে একই রকম এক্সপ্রেস করবে। আর দুজনেই যদি একইভাবে এক্সপ্রেস করে তোর মাঝামাঝি অ্যানিমিয়া হবে, পুরোপুরি অ্যানিমিয়া হবে না আর পুরোপুরি নর্মালও হবি না, মাইল্ড অ্যানিমিয়া হবে, ঠিক আছে? আর যদি এদের দুজনের মধ্যে ক্রস করিস, ক্রস করলে কী হবে? ক্রস করে দেখে নিলেই হয়, ক্রস করে তো দেখে নিলেই হয়। এই হচ্ছে আমার ক্রস। একজন পুরোপুরি নর্মাল, পুরোপুরি নর্মাল মানে কি? হোমোজাইগাস, দুজনেই সে হোমোজাইগাস নর্মাল। আর একজন হচ্ছে কো ডমিনেন্ট। তাহলে কি তার অফস্প্রিং কীরকম হবে? এরা দুজন পুরোপুরি নর্মাল, হোমোজাইগাস ডমিনেন্ট, পুরোপুরি নর্মাল, ওদের মধ্যে কোনো অ্যালিলই নেই। আর এরা দুজন কি? মাইল্ড অ্যানিমিয়াতে ভুগবে, তাই তো? দুজনেই কি? মাইল্ড অ্যানিমিয়াতে ভুগবে। বাই চান্স যদি কারোর মধ্যে দুটোই অ্যাফেক্টেড ট্রেট চলে আসে, কি হবে? দুটোই অ্যাফেক্টেড অ্যালিল, তাদের খুব সিভিয়ার অ্যানিমিয়া হয়, খুব ছোটোবেলায় তারা মারা যায়। ওকে, দিস ইজ অল অ্যাবাউট সিকল সেল অ্যানিমিয়া। ওকে, অ্যানিমিয়া আর থ্যালাসেমিয়ার মধ্যে তফাৎ কী রে? অ্যানিমিয়া বলছি, সরি, হ্যাঁ, সিকেল সেল অ্যানিমিয়া আর থ্যালাসেমিয়ার মধ্যে তফাৎ কি? বিকজ দুটোর মধ্যেই হেমোগ্লোবিন প্রবলেম করছে। সিকেল সেল অ্যানিমিয়াতেও হেমোগ্লোবিন প্রবলেম করছিল, থ্যালাসেমিয়াতেও হেমোগ্লোবিনই প্রবলেম করছে। কিন্তু সিকেল সেল অ্যানিমিয়াতে ডিফেক্টেড হেমোগ্লোবিন সিনথেসাইজ হচ্ছে, সিকেল সেল অ্যানিমিয়াতে এই যে অ্যাফেক্টেড বা ডিফেক্টেড হেমোগ্লোবিনটা সিনথেসাইজ হচ্ছে। কিন্তু থ্যালাসেমিয়াতে হেমোগ্লোবিন সিনথেসিসটা কমে যাচ্ছে, এর অ্যামাউন্টে কমছে না, ওর অ্যামাউন্টেই কমে যাচ্ছে হেমোগ্লোবিনের সিক্রিশন, ঠিক আছে? কয়েকটা মাত্র গ্লোবিন চেন সিক্রিট হচ্ছে, বাকি গ্লোবিন চেন হচ্ছে না। এদের আলফা গ্লোবিন চেনে যদি, আলফা গ্লোবিন জিনে যদি মিউটেশন হয়, তাহলে আলফা গ্লোবিন জিন সিনথেসিসই হচ্ছে না, বিটাটা বেশি হয়ে যাচ্ছে। তো এখানে হেমোগ্লোবিনটাই কম সিনথেসিস হচ্ছে, এখানে সবই সিনথেসিস হচ্ছে কিন্তু অ্যাফেক্টেড হেমোগ্লোবিন সিনথেসিস হচ্ছে, ঠিক আছে? নেক্সট চলে আসবো ফিনাইল কিটোনুরিয়াতে। ফিনাইল কিটোনুরিয়া আমি কিন্তু আগে পড়িয়েছি, অনেকটা ডিটেলসে পড়িয়েছি, আই এম নট গোয়িং টু গো ইন দ্যাট। দেখে নিবি ফিনাইল কিটোনুরিয়া, যেখানে পড়িয়েছিলাম সেখানটা দেখে নিবি। ফিনাইল কিটোনুরিয়াতে কি হয় ফটাফট তাও একবার বলে দিই। আমাদের বডিতে যে অনেক অ্যামিনো অ্যাসিড আছে, তো সেরকম একটা অ্যামিনো অ্যাসিড হচ্ছে ফিনাইল অ্যালেনিন। কিন্তু ফিনাইল অ্যালেনিন নিডস টু বি কনভার্টেড ইন্টু টাইরোসিন। ফিনাইল অ্যালেনিন ইজ নট গুড ফর আওয়ার বডি, সো ফিনাইল অ্যালেনিন সবসময় টাইরোসিনে কনভার্ট হওয়া উচিত। কিভাবে কনভার্ট হবে? একটা এনজাইম দিয়ে, যেটার নাম হচ্ছে ফিনাইল অ্যালেনিন হাইড্রক্সিলেস। কিন্তু একটা পার্টিকুলার প্রবলেম হয়, একটা পার্টিকুলার জিনে প্রবলেম হয়, যার জন্য যেই জিনটা এই এনজাইমটা প্রোডাকশনের জন্য রেসপন্সিবল, সেই জিনে মিউটেশন হওয়ার জন্য এই এনজাইমটা সিক্রিট হয় না, যার জন্য এখান থেকে টাইরোসিনটা কনভার্সন হয় না, যার জন্য এটা আমাদের ব্লাডে প্রচণ্ড অ্যাকিউমুলেট করে যায়। অ্যাকিউমুলেট করে যাওয়ার জন্য আমাদের ইউরিনেও প্রচুর ফিনাইল কিটোনস বেরোয়, ব্রেনে গিয়ে এইসব ফিনাইল জিনিসটা, এইসব ফিনাইল অ্যালিনিন আটকে যায়, আর যার জন্য মেন্টাল রিটার্ডেশন হয়। দিস ওয়াজ ওয়ান অফ দ্য প্লিওট্রপিক এফেক্ট। প্লিওট্রপিক মানে কি? একটা জিন অনেকগুলো ক্ষতি করা। তো এই জিনটা এই ক্ষতিটা তো করছেই, তার উপর আমাদের বডিতে ডিপিগমেন্টেশন হয়ে যায়, মানে গোটা শরীরটা সাদা হয়ে যায়, আইল্যাশগুলো সাদা, চুল সাদা, সব সাদা হয়ে যায়। দিস ওয়াজ ফিনাইল কিটোনুরিয়া। ডিটেলসে অনেকক্ষণ ধরে বুঝিয়েছিলাম, ঠিক আছে? এটা জাস্ট একটা রিভাইজ করিয়ে দিলাম। ওকে।